প্রণোদনা আছে যে সেখানে সবাই চিন্তা করছে, সবাই একটা ইনোভেটিভ তার উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করছে, সেটা যোগ হচ্ছে, তার সামেশন হচ্ছে। আর এখন আর সামেশন হয় না, ব্যক্তি স্তরে থাকে, কারণ রাষ্ট্র নিজেই চায় না যে তার সব নাগরিক বা তার সব প্রজা তারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠুক। সেই প্রণোদনায় সবাই আবিষ্কার করতে শুরু করে দিই। এটাই রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্র হওয়ার পর থেকে তারা কুক্ষিগত করেছে নলেজ। তো সেই সময় সব মানুষের কাছে এইটা ছিল বলে সেই প্রণোদনাটার মধ্যে থেকে তাদের অত বড় বড় আবিষ্কার হলো। যাই হোক, এবার এইটা একটা হলো। এবার তাহলে আমার সিলেবাসটাকে আমি যে জায়গায় রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে হাঁচি, পাজি, টিকটিকি এটা আছে। ধরুন আষাঢ়স্য প্রথম দিবসে বৃষ্টির ভবতি, এটা একটা বচন, একটা ন্যারেটিভ। তারপরে ধরুন যে এই যে মাঘ মাসের মূলো কেন খায় না, তারপরে ধরুন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেন কই মাছ খায় না, ভাঙা আয়নায় কেন মুখ দেখতে নেই, এইটা এক ধরনের বচন। আরেকটা কি, সেটা হচ্ছে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। এটা আজকের কথা, কিন্তু এটা ধরুন 10,000 বছরের, 10,000 বছর তো হবেই, ততটাই পুরনো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে গোত্র, গোতম, মধুগুল্য গোত্র, ভরদ্বাজ গোত্র ইত্যাদি ব্যাপার। একটা পাথর, তাতে ওই মাখানো আছে বটগাছতলায়, সিঁদুর মাখিয়ে দিয়েছে, সেটা কি সুতো ফুতো দিয়ে ঘিরে দিয়েছে, আরো সুতো পড়ছে, আরো বাজছে, এটা বাজছে, সেটা বাজছে, আরো কিছু হচ্ছে। এই একটা, এই যে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর পায়ের ছাপ, ধানের ছড়া ইত্যাদি। নরবলি একটা ব্যাপার। আর একটা দিক হচ্ছে যে মহাভারতে ইন্টারনেট, মানে আমি যেগুলো বলছি তার স্থানকাল পাল্টে যাচ্ছে, কিন্তু এক জায়গায় নেই। মহাভারতে ইন্টারনেট আছে। তারপরে আসছে যে আমাদের রাষ্ট্রের যে প্রধান, সংসদীয় প্রধান, তিনি বলছেন নিজেকে আমি জৈবিকভাবে জন্মগ্রহণ করিনি। জৈবিকভাবে জন্মগ্রহণ তিনি করেন, এই কথা বলেছেন। আচ্ছা, হিমালয়ে অত কি বলে সব দুর্ঘটনা ঘটছে, ধস নামছে, এগুলো সব এত আমিষ খাচ্ছে লোকে, সেই কারণে। বা ধরুন যে নাগেশ্বর, অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটির ভিসি, তিনি বললেন আরে বিবর্তন বাঁচতে গেছে, কিসের দরকার ডারউইনের, আমাদের ডারউইনকে কেটে বাদ দিয়ে দিচ্ছে এনসিইআরটি সিলেবাস থেকে, 10 থেকে 12 ডারউইন বাদ দিয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণী বাদ দিয়ে দিয়েছে, গণতন্ত্র বাদ দিয়ে দিয়েছে। মুঘল পিরিয়ড তো আছেই, তার মধ্যে যাবো না, এইসব পাত্র দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার নাগেশ্বর, হ্যাঁ বিবর্তন বা কি দরকার, আমাদের তো পূর্ব আছে। আরে জল থেকে উভচর, তারপরে ডাঙা, এই তো দশাবতার আছে আমাদের, জলে মৎস্য আছে, তারপরে পূর্ব আছে, জল ডাঙা দুটোই হয়। আর উপরে যে উঠে পড়েছে তখন সেখানে বামন আছে, কল্কি অবতার আছে, এক গাদা আছে, কল্কি অবতার আছে, পরশুরাম আছে, বুদ্ধ আছে, শেষে গিয়ে রাম আছে, তারপরে ওই নৃসিংহ অবতার আছে। তো এটাই তো আসল বিবর্তনবাদ। তার জন্য কি লিখেছে, তার কত আগে আমাদের এইসব শাস্ত্র লেখা আছে, তো ইত্যাদি। এই জায়গাগুলো পড়ে একেবারে শেষের দিকে, যেটা এর শেষের দিকে এই জায়গাটা আসার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে মীরানন্দার কথা জানেন আপনারা। তো তিনি লিখছেন যে গড মার্কেট, নিউলিবারাল যে ইকোনমি ভারতবর্ষে, গ্লোবালাইজেশনের, গ্লোবালাইজ লিবারাল ইকোনমি, এইটার সাথে সাথে ভারতবর্ষে একটা গড মার্কেটের বিশাল প্রসার হয়েছে। সুতরাং সেটা কি, কেমন, সেইটা নিয়ে আলোচনাটা শেষের দিকে যাবে। আর তার আগে, ঠিক তার আগে সাম্প্রদায়িকতার বিষয়টা আসবে। সাম্প্রদায়িকতার এখনো অনেক কাজ আছে, অনেক যেগুলো আমরা 90s বাবরি মসজিদের সময় থেকে বলার চেষ্টা করে আসছি, তার সবটা তখন আমাদের কাছেও পরিষ্কার ছিল না, বক্তৃতা দিতাম,
কিন্তু আমি বক্তৃতা দিতে গিয়ে ওই সময় যে বক্তৃতাগুলো দিয়েছি এখন সেগুলো চোখের সামনে দেখছি তো, সেটা বুঝতে পারি। সুতরাং সেটা শেষ হয়নি। তাহলে এটা কি শেষ? সাম্প্রদায়িকতা কি আর আলোচনার বিষয় না? যা চোখের সামনে যা দেখছি এখন না, চোখের সামনে যা দেখছি এখন অনেকটা দেখা বাকি আছে। তাহলে সেই জায়গার জন্য আজকের এই আলোচনাটা আজও প্রাসঙ্গিক হবে। এই মোটামুটি সিলেবাস হবে কি, তাই তো? এই সিলেবাসে আলোচনা তো, তাহলে একটা জায়গা আমি বাদতে পারিনি। এবার ধরুন আমরা যদি রেল লাইনের বারাসাত স্টেশনে গেলাম, একটু এগিয়ে গিয়ে রেল লাইন ধরে তাকালাম, তো তাকালে কি দেখবো? যত দূর যায় গিয়ে লাইনটা এক হয়ে গেছে, হয়তো দুটো লাইন তো এক হয়ে যায়, দুটো রেল হয় কিনা বলুন না? এটা হচ্ছে ইলিউশন, অপটিক্যাল ইলিউশন বলে এটাকে। চোখের ভ্রম, মানে আমার চোখ সেটাকে জাজ করতে পারছে না, সেটা আমার নিচের সীমাবদ্ধতা চোখের ক্ষেত্রে। ও টানা প্যারালাল দুটো লাইনকে ওইভাবে দেখতে পারবে না, মিলিয়ে দেবে। আরেকটা হয় যেটা হচ্ছে এই অনেক সময় যে আমাদের জীবনে বারে বারে ঘটেছে, যে ওইখানে মাটিতে একটা কি নড়ে গেল সাপের মতো, যাকে রজ্জুতে সর্পভ্রম বলে। এই রজ্জুতে সর্পভ্রম ছোট থেকে পড়েছি, কিন্তু জীবনের প্রত্যেকেরই একটা বয়সে কখনো কখনো এটা ঘটেছে, কোনো না কোনো ভাবে ঘটেছে। গ্রামের দিকে তো ঘটেই, গ্রামের দিকে আলু মাঠের মধ্যে যেতে গেলে শ্মশান যদি পাশে থাকে নানা রকম দেখা দিতে হয়। তাহলে সেইখানে ওইখানে দুটো বস্তু আছে, এখানেও বস্তু আছে, কিন্তু বস্তুটাকে আমি অন্যভাবে পারসিভ করলাম, তাই তো? যেটা সেটাকে পারসিভ করলাম না। এবার আরেকটা হচ্ছে এটাকে বলে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন অনেক রকমের হয়, অডিটরি হয়, গন্ধ থেকে হয়, তারপরে আপনার শোনার জায়গা থেকে হয়। কথা বলছি ওখানে যেদিন আপনার মনে হলো আপনি গন্ধও পায় অনেক সময়। আমাদের ভূতের ব্যাখ্যা দিতে গিয়ে সব বলতে হয়, ভূত দেখেছে ওখানে আওয়াজ শুনছে, শশার করে এই নানা রকম কথাবার্তার মতো শুনছে, একটি গন্ধও পেয়েছে, সাউন্ড পেয়েছে, গন্ধ যেটা আছে। তো এরকম ধরনের ওই হয়, সেটা হ্যালুসিনেশন। আরেকটা হয় যে আমাদের ডিলিউশন, এটা বস্তুটাই নেই। এর আগের ক্ষেত্রে তো দুটো বস্তু আছে, আমার শরীর বা চোখ, আমার পুরো সিস্টেমটা, মানে বলে ইন্দ্রিয় সিস্টেম যেটা আছে সেইটা ঠিকঠাক কাজ করতে পারছে না, সীমাবদ্ধতা আছে। কিন্তু এখানে বস্তুর ব্যাপারই নেই, সে বিশ্বাস করেই ছাড়বে যে ঠাকুর বলে কিছু আছে, এবং সেই ঠাকুর তার কাছ থেকে রোজ কলা খাচ্ছে বা লাড্ডু খাচ্ছে বা মিষ্টি খাচ্ছে। আর একটা হচ্ছে ভূত আছে, তাকে কিছুতেই সরানো যাবে। তার মানে যেটা নেই সেটা সম্বন্ধে একটা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, সেই ভ্রান্ত বিশ্বাস থেকে তাকে সরানো যাচ্ছে না, সেই জায়গাটাকে ডিলিউশন বলা হয়। এগুলো আমরা বললাম ভূত টুতের জন্যই, ঠাকুর দেবতা নিয়ে আমরা পরে কিছু বলি না, কেন বলতে যাবো? ও তো থাকবে, যতদিন শ্রেণীবিভক্ত সমাজ থাকবে, মানুষ কান্নাকাটি করবে এবং তার বস্তুতে উপত্যকা হবে, সেখান থেকে ছটা হবে, সেটা ধর্ম। ধর্মটাকে সরাতে গেলে লাঠি দিয়ে হবে না, গুলি মেরে হবে না, জেলে পুরে হবে না। সেই কারণে এঞ্জেলসকে লিখতে হয়েছিল, একই জুনিং সাহেব বলেছিলেন ওসব হবে, ওটা হয় না। কেন হয় না? ওই শ্রেণীবিভাগ, ওই কান্নাটাকে আগে মুক্ত করতে হবে, কাঁদে বলেই তো সে যায়। সাম্প্রদায়িকতার আলোচনার সময় এটা আসবে, যে এক অদ্ভুত ম্যাজিক এই যে ধর্ম আমাদের এনে দিয়েছে। একই মন্দিরের মধ্যে দুজন কাজ, যদি সেই লোকটার পাশে বসার অধিকার থাকে, একজন মুটেওয়ালা সারাদিন ধরে মুট বয়েছে বোম্বের বিটি স্টেশনে, মুট বয়েছে, মুট বয়ে সন্ধ্যেবেলায় স্নান করে গেছে মন্দির, সেও কাছে। আর আম্বানি চলে এসছে, সেও কাছে। দুজনই ঠাকুরের কাছে কাছে। মুটেওয়ালা বুঝছেই না কাদার কারণটা হচ্ছে ওই লোকটা, সেও কাছে। এই দুজনকে কিভাবে এক জায়গায় নিয়ে আসলো? এই কোভিডের সময় যে 90 কোটি টাকা 1 ঘন্টা ইনকাম করেছে, সে কিও কাছে ঠাকুরের কাছে, তারপরে কিছু সোনাদানা দিয়ে চলে আসবে। তো সেটা অনেক সময় আমরা আলোচনা করবো, আমাদের এর মধ্যে আসবে। তাহলে আমরা এই বিশ্বাসের কথায় গেলাম ডিলিউশনের জায়গা থেকে, সেই অন্ধবিশ্বাস।
এই অন্ধবিশ্বাসের জায়গা থেকে একটা এমন অবস্থা হয়েছিল ইউরোপের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে। চৈতন্যদেব না থাকলে হিন্দু ধর্মটাই থাকতো না, এমন একটা অবস্থায় চলে। হিন্দু ধর্মকে করতে চাইছিল না প্র্যাকটিক্যালি, মুসলমানদের জন্য না সব। হিন্দু ধর্মের নাম করে ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণরা, পূজারীরা, ধর্মীয় গুরুরা এমন অত্যাচার করতো আর এমন উশৃঙ্খলতা এবং তাদের জীবনযাপন আর সব চাপিয়ে দেওয়া সব বিধানগুলো, এগুলো মানুষ আর নিচ্ছিল না। ইসলাম একটা ছিল, একটা ফ্যাক্টর আছে, কিন্তু ওটাকে আরো একটা মানে সিনার্জিক এফেক্ট হয় একটা জায়গায়, একটাকে আরেকটা তাকে বাড়িয়ে দেয়। সেই জন্য অনেক সময় ধর্মান্তরিত সেই সময় হয়েছিল। চৈতন্যকে ওই মিছিল করতে হয়েছিল, ধর্ম রাস্তায় নামাতে হয়েছিল, মুশকিল ছিল না ওই সেই সময়। ওই একই ব্যাপার ইউরোপের ক্ষেত্রে ঘটেছে। মধ্যযুগটা শেষ হয়ে যাচ্ছে, তখন এই 12 শতাব্দী, ওই সময় 13 শতাব্দী, 14 শতাব্দী থেকে বলছে আর পারা যায় না, এইসব কথাবার্তাগুলো আসছে। মানুষের কোনো দাম নেই, হিউম্যানিজমের কোনো ব্যাপার না, ঈশ্বর কেন্দ্রিক পৃথিবী অ্যারিস্টটল বলে গেছে 2000 বছর আগে, সেই নিয়ে চলতে হবে। আর সব তাদের এমন বিধান ধর্মের মধ্যে থেকেই বলছে, আরে ভাই খ্রিস্টান বলছে ব্যবসাই করা যাবে না, সুদ দেওয়া যায় না, এতে ব্যবসা চলে না, এই সংশয় করতে হবে। সেখান থেকেই তো বলেছিল যে এইসব গির্জা তালা লাগিয়ে দাও, তালা লাগিয়েও দিয়েছিল মার্টিন লুথার কিং, তালা লাগিয়ে দিয়েছে, গির্জায় ঢোকার দরকার নেই। তাহলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, সেই সময় মানুষকে তুলে আনতে হবে, কেন্দ্রে মানুষ আসবে, যে কেন্দ্রে অ্যারিস্টটল ঈশ্বরকে ঢুকিয়ে দিয়ে চলে গেছে এবং সবাই ঈশ্বরকে নিয়ে যাচ্ছে। যে পৃথিবীর দুটো ভাগ, উপরেরটা ঈশ্বরের জগৎ, কিছুই করা যাবে না, তলায় আমরা মানুষ থাকি, কিছু পরিবর্তন হতে পারে, উপরটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু যাই হোক, এই ইউনিভার্স, এটা সূর্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীর কেন্দ্রে ওই ঈশ্বর আছে, আর ঈশ্বরের হয়ে, ঈশ্বরকে দেখা যায় না, দেখা যাচ্ছে রাজা, তার আশীর্বাদ দিয়ে আছে। এই হচ্ছে ধাঁচা, এর বাইরে যাওয়া। তাহলে সেই রকম একটা অবস্থার মধ্যে থেকে লেখালেখি শুরু হয়েছে, মানুষকে সামনে আনা, মানুষের জয়গান করা, মানুষের নিজের কিছু নেই, সেটা মানুষ, তাহলে মনুষ্যত্বের জয়গান করা, হিউম্যানিজম কথাটাকে ঊর্ধ্বে তুলে ধরা, এই শুরু হয়েছে, দান্তে থেকে শুরু হয়েছে কবি। তারপরে পেট্রা, বোকাচিও ইত্যাদি, এরা সব লেখালেখি করেছে, মানুষকে সেন্টারে আনছে, মানবিকতার জয়গান করছেন। সেই অবস্থায় একজন মহিলার ছবি আঁকা যায় নাকি? তাহলে যুগান্তকারী সেই ছবি আমরা সবাই দেখেছি, মোনালিসার ছবি আঁকা যায়। তাহলে মধ্যযুগের সেই সব ভাবনাগুলো, পশ্চাৎপদতা, কুসংস্কার, গোটা সমাজটাকে উপরে একেবারে চার্চের সাথে একসাথে ধর্মগুরুরা মাথার উপরে চেপে বসে আছে। তাহলে তেমন একটা অবস্থার মধ্যে তাকে পাল্টানোর জন্য এরা লেখালেখি শুরু করলো, লেখালেখির জগতের লোক। আর এইসব লিওনার্দো দা ভিঞ্চি যে মোনালিসা এঁকেছে, ওই সুন্দর ছবিটা এঁকেছে, মহিলার ছবি, তিনি কি না ছিলেন? ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি স্কাল্পচার ছিলেন, তিনি ছবি আঁকার লোক ছিলেন, পলিম্যাথ যাদের বলা, বহুমুখী প্রতিভার মানুষ। তিনি মোনালিসার ছবি এঁকেছিলেন। মিকেলাঞ্জেলো কি এঁকেছিলেন? ডেভিডের মূর্তি করেছেন। একদম ডেভিডের মূর্তিটাকে দেখবেন, সেটা যে মানবের একটা মানে জয়গান করা, ঈশ্বর না, কেন্দ্রে আস্তে আস্তে মানুষকে, ঈশ্বরকে সরিয়ে আস্তে আস্তে মানুষকে ঢুকিয়ে দাও। তারপরে একটা চ্যাপেল বা একটা গির্জার ওই ছাদে এসব ছবি টবি করেছিলেন, সেখানে মানুষের বিজয়ের কথা বলেছেন, নোয়া, ওইসব গল্প আছে না, শুরু মানে একেবারে সমুদ্রের থেকে প্রাণের উৎপত্তি হচ্ছে, তারপরে আদামি ইত্যাদি এইসব করেছেন। রাফায়েল আছে ইত্যাদি, এসব শিল্পী, স্কাল্পচার এবং বিজ্ঞানীরা এরা সব আছে। তারপরে এসেছিলেন কোপার্নিকাস, ধাঁচাটাকে দিয়েছেন ভেঙে, সাহস পাননি। সেই কারণে তিনি যখন মারা যাচ্ছেন, সেই সময় সেটা প্রকাশিত হয়ে বললো যে না, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, সূর্যটা ঘুরে বেড়ায় না, এটা সাহস করে তিনি বলতে পারেননি সেই সময়। যাই হোক, ধাঁচাটা ভেঙে গেল সেই সময়। অ্যারিস্টটল যেটা বলে টলে গেছিল, ওসব আর হবে না। তাহলে তিনি এলেন, ছাপাখানা এর আবিষ্কার হলো, ছাপা জিনিসপত্র, বক্তব্যগুলো চারদিকে ছড়িয়ে পড়লো, মানুষের মধ্যে নতুন ভাবনা সেই সময় আসছে, উথাল পাথাল চলছে। চার্চ, ধর্মগুরুরা, রাজনীতি, এই যে মিলেমিশে আছে, সেইটাকে ছিন্ন করার সময় এসেছে, তাকে ছিন্ন করতে হচ্ছে। চার্চকে আলাদা করে দাও এর থেকে,
সহিষ্ণুতা, সেটাকে বাড়াতে হবে। এইটা করতে করতে মানে 14 থেকে 16 শতক, সেখান থেকে 17 শতক, 18 শতক, এই সময়টাতে আবার এনলাইটেনমেন্ট মুভমেন্ট শুরু হলো, দীপায়ন পর্ব যাকে বলা হয়। আর দুপুল সাবি একটা পরিবর্তনের স্রোত ঘটতে লাগলো, সেটা শুধুমাত্র শিল্প সাহিত্যের মধ্যে আর থাকলো না, অর্থনীতিটাকে বদলে দিল। একেবারে সব নিয়ম কানুন পাল্টে গিয়ে শেষে একেবারে 1789 সালে ফরাসি বিপ্লব, গণতন্ত্র। তাহলে গণতান্ত্রিক চেতনাটা তার মধ্যে থেকে আসছে মধ্যযুগ ভেঙে তার পশ্চাৎ পদতাগুলোকে একেবারে দুপুল সাবি স্রোতের মধ্যে থেকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়া। সেখান থেকে সেকুলারিজম, চার্চকে আলাদা করা মানে তো কোন চেতনা থেকে হয়? সেকুলার চেতনা থেকে হয়। তাহলে আজকের এই সেকুলারিজমের চিন্তা সেখান থেকে, আজকে যে ধর্ম সহিষ্ণুতার চিন্তা ভাবনাটা সেখান থেকে, ওটা একটা মন্তর চলছে, তার থেকে উঠে এসেছিল। আর সেখানে ওই 17-18 যেটা আজকে আমরা আলোচনা করছি, যে দীপায়ন পর্বে এনলাইটেনমেন্ট মুভমেন্টের ক্ষেত্রে যুক্তিবাদ, এইটা সেই সময়টা সাইন্টিফিক টেম্পার, এইটা সেই মন্থনের মধ্যে থেকে উঠে এসেছে। তাহলে সেখানে যুক্তিবাদের মধ্যে কারা? সেখানে হচ্ছে ফ্রান্সিস বেকন আর রেনে ডেকার্ট, দুটো পিলার। তাহলে যুক্তির একটা ফর্ম তৈরি হচ্ছে বা একটা ধাঁচা তৈরি হচ্ছে। একদিকে ডেকার্ট বলছেন যে না, ওইসব পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এর বাইরে আমার কোনো চিন্তা ফিন্তা দিয়ে কোনো সত্যের মধ্যে পৌঁছবো না, এইসব করে টুরে দেখবো, বারে বারে করে দেখবো, সেটার মধ্যে দিকে আমি চুলে পৌঁছবো। সেটাকে ইন্ডাকটিভ লজিক বলে। যেরকম কেউ কেউ এখানে দু একজন চাদর গায়ে দেওয়া আছে, এক একজনের সোয়েটার আছে, বাকি কারুরই নেই। আবার বেরিয়ে দেখা গেল চাপাডালির মোড়ে যে ওই জায়গাটায় বেশি কনজেস্টেড জায়গা, ওখানে সোয়েটারে রেখেছিল, সেটা খুলে আবার গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছে, মাপটা ছিল ঘাড়ে দিয়ে নিয়েছে, আর কারুর কাছেই প্লাস সোয়েটার মোটা নেই। 2 জায়গায় বলে 3-4 জায়গায় করে এটা দেখা গেল। তাহলে এমন একটা অবস্থা এখন চলছে, যে অবস্থায় সোয়েটারের আর কাজ নেই, অনেক শীতটা চলে যাচ্ছে। তাহলে যে টুকরো টুকরো পরীক্ষার মধ্যে থেকে আমি একটা সাধারণ সত্যে পৌঁছলাম, সেইটা হচ্ছে ইন্ডাকটিভ। আর ডিডাকটিভ লজিক উপর থেকে একটা কিছু ধরে নিয়ে সেইটাকে তলায় আসে, সাধারণীকরণ থেকে, জেনারেল থেকে পার্টিকুলারে আসে। এইটা হচ্ছে রেনে ডেকার্ট করেছিলেন, এবং তিনি বলেছিলেন পরীক্ষার মধ্যে নেই, পরীক্ষা দিয়ে ট্রুথ জানা যায় না। ট্রুথ জানতে গেলে চিন্তা করতে হবে, বিশুদ্ধ চিন্তা করতে হবে, ঘরে বসে চুপ করে চিন্তা করতে হবে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করে আসল সত্যে পৌঁছতে হবে, এবং তার জন্য জ্যামিতি এবং অ্যালজেব্রা তার ব্যবহার করতে হবে। যে কার্টেসিয়ান জিওমেট্রি আমরা ছোটবেলায় পড়েছি, কার্টেসিয়ান জ্যামিতি, সেইটা। সুতরাং এই দুটো পিলারের জায়গায় আমার এই যুক্তিবাদ সেই সময় শুরু হচ্ছে। একজন পরীক্ষার কথা বলছে যে আমি চিন্তার জায়গায় যাব না, আরেকজন বলছে চিন্তা দিয়ে আমি ট্রুথে পৌঁছবো, পরীক্ষার জায়গায় যাব না। এর মধ্যে আরো কিছু আছে, আমি তার মধ্যে গেলে আমি ফেসে যাব, যেটা যাচ্ছি না। তো এই দুটোকে এবার বলছে যে ভাই এর তো এই মারামারিগুলো তো হবে না, তো এই দুটোকে আবার মিলিয়েছিলেন তিনি আরেকজন বড় মানুষ, ইমানুয়েল কান্ট। তিনি বলেছেন বাবা পরীক্ষা দিয়েও হবে, এই পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে যারা ট্রুথে পৌঁছচ্ছে সেই তাদের দল, তাদের বলে ইম্পিরিসিস্ট, অভিজ্ঞতা। আমি একদম চক্ষু কর্ণ, ওই যে নাসিকা জিহ্বা ত্বক দিয়ে যা দেখবো, সেন্সেশন, তার মধ্যে যা আছে সেটা দিয়ে আমি ট্রুথে পৌঁছবো এবং পরীক্ষা করে পৌঁছবো। তাহলে সেখানে আছে কারা আছেন? তারা ফ্রান্সিস বেকন থেকে শুরু হচ্ছে, লক আছে, হবস আছে এবং বার্কলি আছে। যদিও ওটা আইডিয়ালিজমের জায়গায় চলে যায়, আমি সেই আলোচনা আজকে যাব না। আরেকটা হচ্ছে যারা চিন্তা দিয়ে কথা বলছেন, সেখানে স্পিনোজা, লিবনিজ, ডেকার্ট, এরা হচ্ছে পিলার। এবার এই জায়গায় দুটোকে এক করলেন ইমানুয়েল কান্ট বলে, যে না সেন্সেশন দিয়ে যখন আমি এই যে এটা তো আকার আমি হাত দিয়ে ই করে করে বুঝছি, আমি তো অন্ধ হই, আকার কি আছে সেটা বুঝিয়ে, এর ডেপথ কি আছে, এর কতটা আয়তন হবে, মোটামুটি আমি বুঝিয়ে কাছাকাছি বলে দিতে পারবো। চোখ দিয়ে তো কালারও দেখতে পাচ্ছি, কি মেটেরিয়াল আছে আমি টিপে টুপে বুঝে বলে দিচ্ছি, যে কাঠ হলেও কোন ধরনের কাঠ বোঝা যাচ্ছে, আমি সেন্স করলাম। কিন্তু তারপরে যে কোন কাঠ সেটা চিন্তা, যা তাই নাকি সেগুন না শাল নাকি আম কাঠ, এর জন্য আমাকে চিন্তা করতে হবে, সেটা তো আমি হাত দিয়ে বুঝতে পারবো না, তার জন্য একটা অ্যানালিসিস করতে হবে, ক্রিটিক্যাল অ্যানালিসিস। তাহলে যে
বিচার বিশ্লেষণী যেটা ওরা বলছিল, তাকেও আমার এখানেই তো আমি সাহায্য নিচ্ছি, কাল বলছে মারামারি করলে আটকে দিয়েছে। তাহলে দুটোকে মেলালেন তিনি ইমানুয়েল কান্ট। তা আমরা এখন যা আধুনিক জগতে সিদ্ধান্ত নিয়ে দুটোকে মিলিয়ে নিই, নিউটন সেখান থেকে দুটোকে মিলিয়েছিলেন, দুটোকে মিলিয়ে নিয়ে তিনি তার যা কাজকর্ম করেছিলেন। তাহলে এইটা গেল আমাদের যুক্তিবাদের জায়গা, যে এই যুক্তি শুরু হয়েছিল, তার সূত্রপাতটা ওখানে কেন শুরু হয়েছিল তার কারণটাও এটা, যে একেবারে একটা গড্ডালিকার প্রভাব, একটা সমাজ যে সমাজে বাস করা যায় না। আমার এখন ভারতবর্ষের ক্ষেত্রে মনে হয় যে মরে গেলে ভালো, কখনো পশ্চিমবাংলার ঘটনা থেকে মনে হয় বাঙালি আর বলতে ইচ্ছে করে না, অন্য রাজ্যে পালিয়ে যায়, আবার অন্য রাজ্যে পালিয়ে গেলে তখন ভারত রাষ্ট্র আছে, কোথায় যাবে? তাহলে এমন একটা পরিস্থিতি মধ্যে থেকে সেই সময় কিন্তু ওইগুলো এসেছে, যুক্তিবাদ এসেছে, বা এটা এসছে যে সেকুলারিজম। সেই সময় সেকুলারিজম আসলো, সেই সময় যুক্তিবাদ আসলো, আজকে বলে ডিসেকুলারাইজেশন। এটা আসছি পরে, চিন্তা করুন কোন জায়গায় আমরা চলে গেলাম। ডিসেকুলারাইজেশন মানে এখন আর উল্টো, সেকুলারিজমের উল্টো মানে কতদিন আপনাকে পিছিয়ে চলে যেতে হবে। এটা যদি আপনি 14 থেকে 17, 18 পর্যন্তই ধরেন, 400 বছর, 300 থেকে 400 বছর, তাহলে 1800, এখানে হচ্ছে কি এখন 2100তে চলে গেছে, 300 বছর আপনাকে ফেরত চলে যেতে হবে সেখানে, তাই তো নাকি? সেকুলারিজম ওই মন্থনের থেকে বেরোলো, চার্চকে রাজনীতির থেকে আলাদা করলো, ধর্মগুরুদের সরিয়ে দিল, মূল জায়গা রাজনীতির জায়গা তুমি চার্চের মধ্যে থাকবে, এসবে ঢুকবে না। এখন যদি দেখা যায় ধর্মগুরুরা সংসদে, আর কোনো মানে কি বলে ধর্মনিরপেক্ষতার যে জায়গা সংবিধানে লেখা আছে শুধু নামকা বাঁচতে, তার কোনো এফেক্ট বা ফল যেটা আমার সমাজে নেই, তাহলে আমি কোন জায়গায় গেলাম? তাহলে কথাটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত এইটাই এখনকার ব্যাপার, যে তুলে নিয়ে 300-400 বছর আগে টপকে দেওয়ার চেষ্টা হয়েছে। চেষ্টা হয়েছে বলে না, হয়ে গেছে। তাহলে ডিসেকুলারাইজেশন যদি হয়, তাহলে আপনার নির্বুদ্ধিকরণ হবে আর কি, বা কুবুদ্ধিকরণ হবে। এই যে বুদ্ধিকরণের যে কথাটা আমরা বলছি, দীপায়ন পর্বতের এটা যুক্তিবাদ, তাহলে কুযুক্তিবাদে যাবে। এই কুযুক্তিবাদে যাওয়ার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে, আমরা তার মধ্যে আছি, সেই চ্যালেঞ্জটার মধ্যে আছি। তাহলে যে ফর্মের মধ্যে থেকে বিজ্ঞান মনস্কতার কথা আমরা বলছি, যে ধাঁচায় একদম কোপারনিকাস থেকে শুরু করে, নিউটন থেকে শুরু করে, গ্যালিলিও থেকে শুরু করে তারা এইসব কীর্তি করলেন, সেই ধাঁচাটাকেই ভেঙে দেয়। বা রেনে দেকার্ত, ফ্রান্সিস বেকন বিজ্ঞানের সেই জায়গা থেকে সূত্রায়িত করে যে ফর্ম, যাকে বিজ্ঞান, বিজ্ঞান মনস্কতা ইত্যাদি কথাগুলো আমরা বলি, সেটাকেই ভেঙে দেওয়া হয়েছে। হচ্ছে বলে না, আমার কাছে ভেঙে দেওয়াই হয়েছে সাকসেসফুলি। এটা স্বপ্ন দেখতেন। বিজ্ঞান মনস্কতাটা প্র্যাকটিক্যালি আমাদের জওহরলাল নেহরুর অবদান আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। 46 সালে ডিসকভারি অফ ইন্ডিয়াতে কি স্বপ্ন দেখছেন, দেখবেন কত সুন্দর, যে একটা মুক্ত স্বাধীন ভারতবর্ষ হবে, সেখানকার মানুষ বিজ্ঞান মনস্ক হবে। রিলিজিয়াস ডগমাটিজম, কোনো ধরনের ধর্মীয় গোড়ামি তার মধ্যে থাকবে না, বিজ্ঞান মনস্ক, সাইন্টিফিক টেম্পার, এই কথাটাই তিনি বারবার বলছেন। সেই সাইন্টিফিক টেম্পার সেটা একটা টুল, সেই টুলটা দিয়ে এই রিলিজিয়াস ডগমা ইত্যাদি তার বিরুদ্ধে সেই লড়াইটা করা হবে। এবং এই যে ধর্মান্ধতা, জাতপাত, এই ভারতবর্ষের মধ্যে যে ডিসইউনিটি বা তাদের মধ্যে যে বিভেদ তৈরি করেছে, তাকে এক করার বসে সাইন্টিফিক টেম্পার কাজ করবে। পরিষ্কারভাবে লিখছেন, একদম স্বচ্ছ চোখের সামনে যা দেখছেন সেইভাবে তিনি লিখছেন, বর্ণনা করছেন, যে এতটাই এই বিজ্ঞান মনস্কতা গুরুত্বে। এবং বিজ্ঞান মনস্কতা এগুলো শুধু নয়, এটা মতাদর্শের জায়গা। তারপরে যা কিছু সমস্যা হবে সমাজে, সেই সমস্যাগুলোকে সে সমাধান করবে, তার দেশের জন্য সমাধান করবে। সেই কথাটাই একেবারে টোটো চলে এসেছিল আমাদের সংবিধানের 51H ধারাতে। সাইন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, আর হচ্ছে ওই কি বলে ইনকোয়ারি, কি বলে ওই কোয়েস্ট ফর সায়েন্স। এবং তারপরে 58 সালে আমাদের যে সায়েন্স পলিসি তৈরি হয়, সেটাও জওহরলাল নেহরুর অবদান। এবং সেই ভাবনা থেকে আইআইটি গুলো তৈরি হওয়া,
বিজ্ঞানের প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়া, ভারতবর্ষ সেলফ রিলায়েন্সের দিকে যাওয়া, এইটার একটা বুনিয়াদ, একটা স্বপ্ন আপনি ডিসকভারি অফ ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবেন। এবং বিজ্ঞান মনস্কতার কথা, এবং কেন বিজ্ঞান মনস্কতার কথা বলা হচ্ছে, তিনি সেইটাকে পুরোপুরি ব্যাখ্যা করছেন। এবার হচ্ছে আমাদের সংবিধানের কথা বললাম, সাম্প্রদায়িকতার জায়গা। সাম্প্রদায়িকতার জায়গাটা আপনাদের বিরক্তিটা আমি বুঝতে পারবো না, আমার তো বুঝতে হবে না। এখন সাম্প্রদায়িকতাটা বাই ডিফল্ট, মানে ডেফিনেশন যদি বলি, আমি আলোচনা করছিলাম দাদার সাথে, আমার কাছে এখনো পর্যন্ত বিপাল চন্দ্রের উপরে এই ফ্রেমটাকে ধরার মতন কাউকে পাইনি। তো তিনি বলছেন যে সাম্প্রদায়িকতার ডেফিনেশন কি, অনেকগুলো জায়গা আছে, কিছু জায়গায় ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে একজন মানুষ, তিনি একটা সম্প্রদায়ের সদস্য, তিনি মনে করছেন যে সেই সম্প্রদায়ের তিনি সদস্য যদি তিনি হিন্দু হন, তাহলে তিনি বলবেন যে মুসলমান, খ্রিস্টান, শিখ ইত্যাদি এইসব যে সম্প্রদায়গুলো আছে, এই প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ আলাদা আলাদা, এবং এই সম্প্রদায়ের মধ্যে আমরা যারা আছি, মানে আমি হিন্দু ধর্মের সদস্য, সেই হিন্দু সম্প্রদায়ের ধর্মের যে সম্প্রদায় আছে তার সদস্য, তাহলে সেখানে আমরা যারা আছি সবার স্বার্থ এক। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা এই ঘরে যারা আছে, আমাদের হিন্দু চাইবা না চাই লিখতে হয়, আমাদের সবার স্বার্থ এক। এবং বাইরে গিয়ে মুটেয়ালা মানে তরকারি বিক্রি করছে, ওখানে বাজার বসেছে, সবার স্বার্থ এক। মুসলমান সম্প্রদায়ের সাথে আমাদের স্বার্থ ভিন্ন, খ্রিস্টানদের সাথে আমার স্বার্থ ভিন্ন। একটু আগেই যেটা বলছিলাম, তাহলে আম্বানি এবং সেই মুটেয়ালা, তাদের দুজনের স্বার্থ এক, দুজনেই কাঁদছে তো। আর অদ্ভুত ভাবে ধর্ম তাকে ধারণ করে রেখেছে। ধর্মের সাথে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই, অন্তত ধর্ম বলতে যা লেখাপড়া থাকে তাতে সাম্প্রদায়িকতা থাকে না, সম্প্রদায় পর্যন্ত থাকবে। সম্প্রদায় থাকতে হবে, কারণ সেখানে তো লোকজন দরকার, লোকজন মানে সম্প্রদায়, যারা সেই ডক্টরিনটা মানবে। সাম্প্রদায়িকতাটা আরেকটা গুণগত ব্যাপার হয়ে যাচ্ছে, সেই গুণটা ধর্মের মধ্যে সে পারমিট করে না। তাহলে ধর্মের সাথে সম্প্রদায় থাকবে, সাম্প্রদায়িকতা নয়। শুধু এই কথাটা বোঝাতেই কালধাম ভারতবর্ষে ছুটে যাচ্ছে, তার মধ্যে বলে যা আবার হয়ে গেল, এটাই বোঝানো যায়। আর বোঝানো যায় না হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক না। সিম্পল এই দুটো কথা ভারতবর্ষের মানুষকে বোঝানো যায় না, ফলত দিল্লিতে যাওয়া হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সাম্প্রদায়িকতাটা, এটা সাম্প্রদায়িকতা, এটা যে মধ্যযুগ থেকে চলে আসছে, হাজার হাজার বছর থেকে চলে আসছে, এটা নয়। এটা একটা আধুনিক দর্শন। সাম্প্রদায়িকতা যে বাস্তবতা আছে, সেই বাস্তবতার ভ্রান্ত দর্শন। ভ্রান্ত দর্শন, সাম্প্রদায়িকতার একটা ভ্রান্ত দর্শন। সাবজেক্টিভ জায়গা থেকে, চেতনার জায়গা থেকে আমাদের সমাজের মধ্যে বিরোধের কারণ আছে, কিন্তু সেটা যখন অবজেক্টিভ দুনিয়ার মধ্যে পৌঁছচ্ছি, বিষয়গত জায়গায় আমি পৌঁছচ্ছি, সেটা কিন্তু সাম্প্রদায়িকতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের বেকারি আছে, আমাদের স্বাস্থ্যের অভাব আছে, আমাদের এডুকেশনের কষ্ট আছে, এই সমস্ত কষ্ট সেখানে রয়েছে আমাদের, কিন্তু এর কোনোটাই সাম্প্রদায়িকতার ওর মধ্যে পুরে দেওয়া যাবে না সেই কষ্টগুলো। তাহলে এইখানে যুগের পর যুগ ধরে সম্প্রদায়, আলাদা আলাদা সম্প্রদায় ছিল, সেই তত্ত্বটাকে দাঁড় করানো হয়েছে, যাকে নোবেল প্রাইজ দেওয়া যায়। মৌলবাদের যদি কোনো নোবেল প্রাইজ থাকে তাহলে তাকে দেওয়া যাবে। বীর সাভারকর, বীর আন্দামানে গিয়ে দেখেছে তার জন্য একটা আলাদা কুটুরিয়াতে পুজো হচ্ছে, হয়
বিমানবন্দরটার নাম তাই আন্দামান থেকেই তো তার সব তিনবার বুঝলে না। যাই হোক, তিনি বলেছিলেন যে এই যুগ যুগ ধরে এটা আলাদা করা আছে, এবং 37 সালে তিনি বলছেন যে হিন্দু আর মুসলমান দুটো জাতি, এই হিন্দু একটা জাতি আর মুসলমান তারা একটা সংখ্যাগরিষ্ঠ। 38 সালে বলছেন ভারত মহাসভার এই কি বলে হিন্দু মহাসভার একটা কনফারেন্স, যে ওরা সংখ্যালঘিষ্ঠ একটা সম্প্রদায় এবং হিন্দু একটা জাতি। তার আগে 37 সালে দুটো জাতি, হিন্দু আর মুসলমান। জিন্না তখন বলেননি, জিন্না সম্ভবত 39 সালে বলেছিল, 39-এ দ্বিজাতি তত্ত্বের কথা বলেছে। তার আগে গুরু কিন্তু ইনি জিন্না তো ছেড়ে দিয়েছিলেন 47 সালের পরে, আর তিনি ওর মধ্যে যাননি। জিন্না সেকুলার লোক, আপাতত মস্তক সেকুলার লোক, যারা জানেন এই নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, যা হয়েছে পরিস্থিতির বিচারে হয়েছে। কিন্তু এরা ছাড়তে পারেনি সেই জায়গাটা, জিন্না ছেড়ে দিয়েছিলেন। তাহলে দ্বিজাতি তত্ত্ব, দুটো জাতি, এইটা হিন্দু ন্যাশনালিজম, এই ডেফিনেশনটাও জানা দরকার। হিন্দু ন্যাশনালিজম মানে হিন্দু জাতীয়তাবাদ বা জাতি, হিন্দু জাতি কাকে বলে পরিষ্কার করতে পারছি না তো আমরা। কত মানুষের কাছে তাদের ইন্ট্রোস্পেকশনের মধ্যে এটা তো নিয়ে যেতে পারি, তো বলে যাচ্ছে না জাতীয়তাবাদ থেকে জাতি, এই জাতীয়তাবাদ থেকে জাতি, এই খালি এই আওড়ে যাচ্ছে। আরে জাতি কি? ভারতবর্ষের জাতি কবে তৈরি হলো? মুঘলের শেষ পর্যন্ত 1757 সিপাহী বিদ্রোহ, এই ফরাসি যুদ্ধ, সেই সময় ভারতকে বলা হচ্ছে একটা সমাজ, ভারতীয় সমাজ, নট জাতি, নট নেশন, ভারতীয় সমাজ। মোটামুটি একটা জায়গায় আসছে, অনেকদিন ধরে আদান প্রদান করেছে, অর্থনৈতিক জায়গা থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে, বেশভূষা, খাবার দাবার, রাগাজাগি করে তো আছে, এরকম একটা হয়েছে, জাতিপাতি হয়নি না। তারপরে সেখান থেকে যখন স্বাধীনতার এই পর্যায়টা এলো, এই লড়াই টড়াইগুলো হচ্ছে, দেশ বলতে কি বুঝছে, দেশের তারা আমাকে পরাধীন করে রেখেছে, সেখান থেকে সচেতনতা হচ্ছে, তার থেকে মুক্ত পেতে হবে, আসো একটা হোক। তার মধ্যে রাজনৈতিক চেতনা ঢুকছে, রাজনৈতিক চেতনা, তার আগে রাজনৈতিক চেতনা ঢোকেনি। রাজনৈতিক চেতনা না ঢুকলে কখনো জাতি হয় না। তাহলে রাজনৈতিক চেতনা সেই মানুষগুলোর মধ্যে তারপর থেকে ঢুকলো স্বাধীনতার এই পর্যায়ের মধ্যে, এবং সেখানে আপনার সিপাহী বিদ্রোহ তো হিন্দু মুসলমান দুজন মিলে মানে লড়াই করেছে, গ্লোরিয়াস ফাইট। সে সম্বন্ধে কার্ল মার্ক্সের রয়েছে, অবজারভেশন রয়েছে, প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে রয়েছে। যাক, তো এই যে রাজনৈতিক চেতনা ঢোকার পরে তারপরে সে দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন একটা দেশ, স্বাধীন তার ভূখণ্ড হয়েছে, সেটা একটা রাষ্ট্র হয়েছে। তার ত্যাগ তিতিক্ষা সব মানুষ চেয়েছে, সব মানুষ চিন্তার জায়গা থেকে, কাজের জায়গা থেকে, চেতনার জায়গা থেকে এক জায়গায় এসেছে, তখন সেটা নেশন হয়েছে। হিন্দু নেশন, এটা কি হিন্দু কাজ? তাহলে নেশন ভারত, ভারতীয় জাতি, আর হিন্দু জাতি বলে কোনো কথাই হয় না। পারেনি বোঝাতে, এও বোঝাতে পারেনি, এটা কোনো কথাই হয় না, একটা ফলসিফিকেশন চলছে। তাহলে এই জায়গাতে এবার আমরা যে দেখি যে সাম্প্রদায়িকতা যেটা দিয়ে শুরু হয়েছিল, এবং আধুনিক দর্শন বলছে, আধুনিক দর্শন ঊনবিংশ শতাব্দীর শেষ 25 বছর, ওই 1870 থেকে শুরু হচ্ছে, এবং সাম্প্রদায়িক দাঙ্গা 1946 সালে ফার্স্ট সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রাজনীতি এক জায়গায় এসে মিলছে, যখন মুসলমানরা বা জিনা ওই ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছেন, ডাক দিচ্ছেন সেই সময়। তার আগে কখনো হয়নি, ভেলেনি। এইবার কিছু দাঙ্গার কথা পাওয়া যাচ্ছে, তার আগে 4 বছর প্রায় 70টা 72টা দাঙ্গা হয়েছিল, কিন্তু আগে ছিল না। তাহলে সাভারকার ভ্রান্ত একটা দর্শনকে সামনে এনেছেন। সেই সাভারকার তিনি হিন্দু ধর্মের কথা বলছেনই না, গুরুত্বই দিচ্ছেন না, বলে হিন্দু ধর্মটা আমার ব্যাপার নেই কিছু। আচ্ছা, হিন্দুত্ব ডেফিনিশন কি, বাই ডিফল্ট কি বলছে? সিন্ধু থেকে সাগর,
সিন্ধু থেকে সাগর, পারলে একটু প্লিজ মুখস্থ করে দেবেন। কিছু মানুষের কাছে তো বলার দরকার, অসহায়ের মতন লাগছে যে জায়গায় আমরা চলে গেছি। তাহলে সিন্ধু থেকে সাগর, এই ভূখণ্ডটার মধ্যে যে মানুষ আছেন, সেই মানুষ তারা এই ভূখণ্ডকে পিতৃভূমি বলে মনে করে, এবং তারপরে কি মনে করে? এটা তার ধর্মের শৈশব রঙ্গভূমি। সেটাই হচ্ছে হিন্দুত্বের ডেফিনেশন। এই ডেফিনেশনের মধ্যে থেকে এটা এক্সক্লুসিভ না, সবাইকে মানে ইনক্লুসিভ নয়, সবাইকে এক জায়গায় করলো না, বাদ দিয়ে দিল। সবাই ভারতবর্ষ এই ভূখণ্ডটাকে কেন তার পুত্রভূমি মনে করবে, পবিত্র ভূমি মনে করবে? মুসলমানরা মনে করবে না, তাদের তো মক্কা মদিনা ইত্যাদি সব আছে। খ্রিস্টানরা মনে করবে না, তাদের জন্য জেরুজালেম আছে, সেখানে মনে করতে পারে। কিন্তু তাহলে বাদ দিয়ে যে একটা দর্শন হতে পারে এত সুন্দরভাবে কয়েকটা লাইনের মধ্যে, যে বাদ্যবাদ, এবং তারা এখানে থাকবে গোলওয়ালকার, তারপরে সেটাকে সাংগঠনিক জায়গা থেকে সাংগঠনিক ভাবে তিনি কিভাবে কাজটা করবেন সেটা 39 সালে উই আর আওয়ার নেশন ডিফাইন বলে তিনি লিখছেন যে যারা থাকবে এর মধ্যে তাদের সবটা মেনে নিতে হবে হিন্দু ধর্মে যা যা আছে। যদি না পারেন তাহলে বিদেশি কখন থাকবে, তার কোনো অধিকার থাকবে না। এটা তিনি বললেন, তার আগে থিওরাইজ করে দিয়েছেন এই ভদ্রলোক, এবং তার মাসুল আমাদের কতদিন করতে হবে আমরা তা জানি না। এই কয়েকটা লাইনের মধ্যে থেকে যে ডিফাইন করে দিলেন, যার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, তিনিও হিন্দু ধর্মের মানার ব্যাপারই নেই। তাহলে এইটা সাভারকার করলেন, তার সাথে গোলওয়ালকারের একটা লেখা, এগুলো তো জানেন আপনারা, কিন্তু একটা জায়গায় রোতাকে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা দিচ্ছেন 8 তারিখ জানুয়ারি মাস 47 সাল। 47 সালের 8 তারিখ জানুয়ারি মাস তিনি বলছেন, তার আগে ভলেন্টিয়াররা এসব ড্রিল করেছে, ওরা যেসব করে ড্রিল করেছে, করে এসে এক জায়গায় জমা হয়েছে, তাদের বলছে সবাইকে এক করতে হবে, কয়েকদিনের মধ্যে আমরা কমপ্লিট একটা স্কিম সামনে নিয়ে আসবো, বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে মানে হিন্দুইজম সম্পর্কে বোঝানো শুরু করে দাও। পাকিস্তান যতদিন থাকবে আমাদের এই লড়াই থাকবে না, একটা মুসলমান এদেশে থাকবে না, আমরা বুঝে নেব না। এবং এই পরিস্থিতি আমরা তৈরি করব, এবং তার সামনে যে আসবে একে ঠেকাতে, সে যেই হোক, জওয়াহরলাল নেহরু সরকারের মেরো বন্ধ। মহাত্মা গান্ধী মুসলমানদের দেশে রাখতে চেয়েছে, এবং তাতে জওয়াহরলাল নেহরু ভালো হবে, কারণ কংগ্রেসের ভোট বাড়বে। ওই লোককে কি করে চুপ করাতে হয় আমরা জানি, আমাদের কাছে সে ওষুধ আছে, কিন্তু আমরা তার প্রয়োগ করছি না, কারণ হিন্দুদের ঐতিহ্য আছে। তুমি যদি আমাদের বাধ্য করা, আমরা সেটা 53 দিনের মাথায় কমপ্লিট স্কিম হয়ে গেছিল, এবং তারপরে মিষ্টি বিতরণ হয়েছে। তাহলে মহাত্মা গান্ধীর সেই স্কিম সে যখন বলছে নেতা হিসেবে, তার আগে তার কোর গ্রুপে আলোচনা হয়ে গেছে। মহাত্মা গান্ধীকে আর রাখা হবে, 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে মেরে দেওয়া হয়েছে, এবং তার সমস্ত মানে তার রাগ, ক্ষোভ, ঘৃণা এবং প্ল্যানিং তিনি রোতকে সেই জায়গায় করছেন। তাহলে সেই যে কথা যে মুসলমানরা এখানে থাকবে না, তাহলে থাকতে হলে অ্যাসিমিলেশন। ওদের পলিসিটা কি? অ্যাসিমিলেশন, মানে আমি যা করব সেইটার সাথে তুমি আত্মীকরণ করে নাও, বা আমি আত্মীকরণ করে নিচ্ছি, তোমাকে আমি খেয়ে নিচ্ছি। যদি তোমাকে খেয়ে নিতে পারি ভালো, আর যদি না হয় তাহলে সেপারেট করে দিই, সেপারেশন, পৃথকীকরণ করে দিলাম, তোমাকে ঠেললাম, একটু আলাদা হয়ে যাও। ইসরায়েলে হয়েছে, মানে একই রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে দুটো সেট সিটিজেন আছে, আরবের ওইসব তারা এক রকমের, আর ওখানে ইহুদিরা, এই দুজনের কিন্তু অধিকার আলাদা আলাদা আছে সে দেশে। তাকে এথনিক ডেমোক্রেসি বলে, মেজরিটেরিয়ান স্টেট, সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র, এবং এথনিক জাতিগত ডেমোক্রেসি। ডেমোক্রেসিটাই হচ্ছে জাতিগত, আর আমাদের এখানে হিন্দু ডেমোক্রেসি, হিন্দু জাতীয়তাবাদী ডেমোক্রেসি। সব ডেমোক্রেসির ব্যাপারটাই পাল্টে দিয়েছে, এই জন্য ডেমোক্রেসিটা বাদ দিয়ে দিয়েছে ওরা।
ওদের পড়াশোনার জায়গাতে। ওরা যেটা বলবে সেটাই ডেমোক্রেসি আমাদের মানতে হবে। তাহলে এই জায়গাটায় হলো। এইবার হচ্ছে গিয়ে বক্তৃতার পরে মিষ্টি ফিষ্টি বিতরণ, এগুলোর কথা বললাম। ন্যাশনালিজমের ডেফিনেশনটার কথা এসেছে। এইবার ওই জায়গাটায় যদি যাই, হাঁচি পাঁচি টিকটিকি আষাঢ়স্য প্রথম দিবসে বৃষ্টি ভবতী, আমি মোটামুটি ভাবে একটু বড় হওয়ার পর থেকে বা বিজ্ঞান মঞ্চ করার পর থেকে তো বটেই, প্রায় 40 বছর হতে চলল, 30 বছর তো হয়ে গেল, মিলিয়ে মিলিয়ে দেখেছি প্রায় হয় আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি হয়। আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে লোকবিজ্ঞান, এই লোকায়ত দর্শন, সেখান থেকে আপনি জানতে পারবেন দেবীপ্রসাদ এই চর্চাটা তো ছিল। এই যে বললাম যে কত হাজার হাজার বছর আগে বড় বড় আবিষ্কারগুলো হয়েছিল, বিজ্ঞানের এই ফরম্যাট ছিল না, প্রকৌশল ছিল, মানুষ তো বোকা টোকা ছিল না, তাহলে কি করে বেঁচে থাকলো আমরা? আমরা আছি কি করে? তার মানে সেটা ঘটে। তাহলে এটা এখনো পর্যন্ত চলে। মাঘ মাসের মূল খেতে নেই, বুঝতে পারছেন যে এটা ভাঙা আয়না এসব কেটে কেটে যায়। তাহলে এইটা করতে 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 মানুষ এসব করে একটা ট্যাবু তৈরি করেছে, যেটাকে আজকে আমাদের মনে হয় হালকা, এটাকে কুসংস্কার বলাটা ঠিক না। সেই সময় ওটাই আধুনিক ব্যাপার ছিল। ভাঙা আয়নাতে কেন মুখ দেখতে যাবে? ও তো কেটে যাবে। রাত্রিবেলায় ওই করতে নেই, সুইপিং করতে নেই। সুইমিং করতে গেলে কি আপনার এই কোথাও ওই নিডল ফিডল থাকলো, এটা সেটা থাকলো, সেগুলো আপনি বুঝতে পারবেন না, আবার সে লেগে যাবে। অনেক সময় ঘরের দামি জিনিস ওই ধুলোর মধ্যে থেকে যায়, সেটা আপনি খুঁজে পাবেন না, ওই ধুলোর থেকে আবার কোথাও একটা চলে যাবে। কেন রাত্রিবেলায় ধুলো ঝাঁকে যাবে? তো এটা সেই সময় ছিল, তো 2000 বছর আগে ব্যাপার, সেটা আজও আছে। ওটা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ভাই তুই এত কুসংস্কার করতে, এটা দিয়ে জায়গাতে লড়াইলড়ি কোনো জায়গা নেই, এটা বলতে চাইছি যে বচন। কিন্তু আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে মানে সেটা হচ্ছে কতক্ষণ বলেন দেখি? আপনি বল। মিনিট 15। তো আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, এটা তো আমরা ছোটবেলাতেও বলেছি মনে হয়, সুন্দর করে বলা। ছোটবেলাতে খেলাধুলোর সময় যাতে বৃষ্টি না হয়, ম্যাচ ট্যাচ থাকলে ঝাঁটা উল্টো দিকে করে দিয়েছি, জানি আপনারা কেউ? হ্যাঁ, ব্যাগ মেরে উল্টো করবো। তুলো দিয়ে একটা ঘোরানোর একটা ব্যাপার ছিল। এগুলো না কৃষিটা আবিষ্কার হচ্ছে 7 থেকে 10,000 বছর আগে। মানুষ খাদ্য উৎপাদক থেকে খাদ্য সংগ্রাহক ছিলাম আগে, আমরা তো শিকার করতাম এটা সেটা, তারপর নিজেরা খাবার তৈরি করতে পারছি। ওই সময় কৃষিকে ভিত্তি করে নানা রকম যে এগুলো আসলো আর কি, জাদু এগুলোকে বলে জাদু মানে আমি একটা কিছু প্রক্রিয়া করব, সেই প্রক্রিয়া দিয়ে ঘটনাটাকে নিয়ন্ত্রণ করব আমি যেভাবে চাইছি, তাকে বলা হয় জাদু। কৃষির সময়তে বৃষ্টির মতন করে নাচ করতে হবে, বর্ষা হচ্ছে না, বৃষ্টির মতন করে আয় সবাই মিলে নাচ করি, একসাথে হাত ধরাধরি করে। বৃষ্টি হয়েছে কি হয়নি, কিন্তু এটা চলছে, সেটা হচ্ছে জাদু। এটা করলে বৃষ্টি হবে। পশুর মতন ভঙ্গি করে আপনি যদি ভীমভটকায় যান, ওসব দেয়াল চিত্রের মধ্যে আছে ছবি, কি দেখতে পাবেন? এই আপনি গেছেন তো, দেখেছেন, গায়ে শিউরে ওঠে যে এইসব বক্তৃতা করি, সব দেখেছি চোখের সামনে। জাদু, ওটা ইন্দ্রজাল বলে, ইন্দ্রজাল। এই যে পিসি সরকারের ইন্দ্রজাল ও ইন্দ্রজাল। আমার এই নাচের জন্যই পশু আকৃষ্ট হবে, আর নাচের জন্যই বৃষ্টি পড়বে, সেইগুলো হয়েছে। সে একইভাবে আইনোরা জাপানে, ওরা একটা বড় ঝাঁঝরি করে, তার মধ্যে জল, ঝাঁঝরিতে জল দেয়, বৃষ্টির মতন করে পড়ে। বা গুজরাটের মেয়েরা একটা পাটা নেয়, তারপরে এই ছাপায়, মাটি চাপায়, চলল, আবার পিছনে জল ছিটাতে চলল। মানে এটা করলে বৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে জাদু। বা এই কি বলে জাভাতে, সেখানে যখন ধানের ফুলগুলো আসছে, সেই ফুলগুলোর সময় স্বামী স্ত্রী মিলে জমিতে চলে যায়, গিয়ে তারা সেখানে সম্ভোগ করে। কেন? কারণ মানুষের কাছে তখনও জানা নেই
মানুষের উৎপাদনশীলতাটা সে জানে, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে থেকে তার বাচ্চাটা হচ্ছে সে দেখছে। প্রকৃতিতে কি মিলনের ব্যাপার আছে? তাই নিজের মিলন দিয়ে সে ইমিটেট করছে, যাতে আমার সঙ্গমের মধ্যে থেকে সেখানে ফলবতী হয় আমার সেই ধান। তাহলে সেই ধানকে ফলবতী করার জন্য মানুষ একদিকে সঙ্গম করছে সেখানে খেতে গিয়ে, আবার সেই সময় কি বলে তার পুষ্টি বাড়ানোর মানে বাড়ানোর উৎপাদনটা বাড়ানোর জন্য, ফলন বাড়ানোর জন্য আবার নিজেকে সংযমের মধ্যে রাখছে, এটাও আছে। তাহলে এগুলো সেই কৃষির সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, যেখান থেকে আমি তন্ত্রের কথা যদি বলি, এই যে মাঝে মধ্যেই ছুঁচ ফোটানো, এই ফোটানো, গলা কেটে দিল, তাই তো? তো কৃষির সেই সময়তে বৃষ্টির জন্য, জলের জন্য নরবলি হতো, আর আজকে সেখানে পাঠা কি মুরগি এসব মেরে টেরে করা হয়, হয়তো সবাই করে না, কিন্তু এটা হতো। সেটা সেই জাদুর জায়গাতে যে ওইটা করলে বুঝি তাহলে বৃষ্টিটা এতটাই জরুরি তার ফলনের জন্য। আর তন্ত্রটা হচ্ছে মেয়েরা আবিষ্কার করেছিল, কৃষি মেয়েদেরকে সামনে আনা, বা তাঁত যদি বলে, দেবীপ্রসাদ বলছেন ওটা গুণন, বিভিন্ন সিস্টেম, চিন্তার ধারা তার গুণন করতে হবে, সেটা হচ্ছে তন্ত্র। অসহায় মানুষ না, সবটা তো জানে না, তাকে খাওয়াতে হচ্ছে, প্রতিপালন করতে হচ্ছে, নিজেকে বাঁচতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এত সব থাকার পরেই আমরা অসহায় ঘুরে বেড়াচ্ছি, চারটে তামিল মাদুলি গলিয়ে বেরিয়ে যাচ্ছি এখনকার দিনে। সেই সময়কার অবস্থা ভালো। তাহলে সেইটা উৎপাদনের জন্য, কৃষির উৎপাদনের জায়গা থেকে নানা রকম যে প্রক্রিয়াগুলো, সেই জাদু প্রক্রিয়া, তার মধ্যে এই তন্ত্রটাও ছিল, যেখান থেকে আপনার ওই যে নরবলির কথা এসেছিলাম, তন্ত্রের জায়গাটা এসেছিলাম, শালগ্রাম শিলার জায়গাটা এসেছিলাম। শালগ্রাম শিলার জায়গাটা কি? যে ধর্মের একটা উৎপত্তি আছে। ধর্মের উৎপত্তির জায়গা থেকে তিনটে মানুষ, শেভি টেলর, এমিল ডুরখাইম এবং আপনার জেমস ফ্রেজার, এই তিনজনের কথা আমাদের শুনতে হয়, বা ম্যারেটের কথা শুনতে হয়। ইবি টেলর বলছেন যে ধর্মটায় প্রথম দিকে কি হয়েছে, সর্বপ্রাণবাদ, সবকিছুর মধ্যে প্রাণ আছে, তাই তো দেখছে মিলিয়ে দিয়েছে, সর্বপ্রাণ, সবের কিছুর মধ্যে প্রাণ আছে। এই প্রাণের জায়গা থেকে তারপরে তারা এসেছে গাছ গাছটা, নদী নালা, তার মধ্যে প্রাণ আরোপ করেছে এবং তাকে পুজো করার জায়গায় গেছে। এবং তারপরে স্টেপে এসেছে দেবদেবীর জায়গা তৈরি হয়েছে, বন জঙ্গল ইত্যাদি, নদী পাহাড় পুজো করার পরে দেবদেবী, অনেকগুলো দেবদেবী, তারপরে একটা দেব, একটা একেশ্বরবাদে গেছে। আর এমিল ডুরখাইম বলছে যে মানুষের একটা জগৎ, উনি এবি টেলরও বলেছেন যে আত্মা এবং কি বলে আমাদের আধ্যাত্মিক একটা জগৎ আছে, সেই জগতের উপরে যার বিশ্বাস, স্পিরিচুয়াল বিইং যারা বিশ্বাস করে, সেখান থেকে শুরু হয়েছিল। আর তারপরে এমিল ডুরখাইম বললেন যে একটা পবিত্র জগতের উপরে যার বিশ্বাস আছে, সেইখান থেকে ধর্মের সূত্রপাত হয়েছে। আর তারপরে যার কথা বললাম, এই যে কি বলে এবি টেলর, এমিল ডুরখাইম গন্ডগোল করে দিল, ফোনটা এসে জেমস ফ্রেজার, তিনি বলছেন যে একটা মানুষের যে আমরা আছি যে সমাজটার মধ্যে, তার থেকে উচ্চতর একটা জায়গায়, উচ্চতর শক্তি একটা স্তর আছে, সেই স্তরটা সম্বন্ধে যাদের বিশ্বাস আছে, এবং সেই শক্তি আমাদের এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, তার থেকে ধর্ম এসেছে। এবার মেরাট বলছেন যে মানুষের তখন এত বুদ্ধি হয়নি আত্মাপাত্তা জানার,
সে কি মনে করত যে একটা কোন বস্তু, সেই বস্তুর মধ্যে একটা পাথর হতে পারে, পালক হতে পারে ইত্যাদি। সে তার মধ্যে একটা শক্তি ভর করেছে, একটা শক্তি, সেটা ভূতপ্রেত কিছু না, এবং সেই শক্তি সেখানকার ঘটনাক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে। তাকে এইবার এই পুজো আচ্ছা ইত্যাদি করা হয়েছে, এবং সেই শক্তির ওই জায়গাটাকে বলা হচ্ছে মানা, যেটা ওই আরবরা যদি ক্ষেত্রে যায় না, ওই যে সেই জিনের একটা প্রদীপ থাকে, সেই একই ব্যাপার। এবং এইটা হচ্ছে যে টোটেমের সময়টা, মানে আমাদের যে ঐতিহাসিক পর্যায়ে যে রাষ্ট্র আসছে তার আগের যে সমাজ ব্যবস্থাটা ছিল, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, সেখানে যা নিয়ম কানুন, মানে গোষ্ঠীগুলো ছিল, গোষ্ঠীগুলো যে বললাম না যে মানে গোতাম গোত্র, মধুমূল্য গোত্র মানে মৌমাছি, প্রকৃতির মধ্যে প্রাণী গাছপালা, তাকে তারা মনে করতো রক্ষাকর্তা, টেটেমে সেই গোষ্ঠীর রক্ষাকর্তা। সেটা কিন্তু এখনো এই গোত্রের মধ্যে দিয়ে আচরণ করার চেষ্টা করলাম, পাল্টাইনি। শান্ডিল্য গোত্র মানে শাল গাছ, সেই শাল গাছ আমার গোষ্ঠীকে রক্ষা করবে। মধুমূল্য গোত্র মৌমাছি বা ভূতে মাছ, গোতাম গোত্র, সেইটা আমার এই গোষ্ঠীকে রক্ষা করবে, এটা টোটেম। তার অনেক ট্যাবু ছিল, যে যাকে আমি ওই আমার সামনে রক্ষাকর্তা হিসেবে রাখছি তাকে কাটা যাবে না। কোন একটা নির্দিষ্ট সময় তাকে কেটে আমরা সবাই রক্ত পান করতে পারি, সে একটা উৎসবের মধ্যে থেকে, একটা নির্দিষ্ট সময় মিলে ঠিক করার পরে, কোন একটা যান ছাড়ে, না হলে তাকে হত্যা করা যায় না। তাহলে এই টোটেম ব্যবস্থা থেকে ওই সময়তেই জাদু কীর্তিগুলো হচ্ছে। ফ্রেজার বলেছিলেন যে জাদু, তারপরে আসছে ধর্ম, তারপরে আসছে বিজ্ঞান। ওই জাদু বা জাদু, তারপরে সেখান থেকে ধর্ম, এই সব ভাবনার মধ্যে থেকে আসছে বিজ্ঞান। আর টোটেমের ব্যবস্থাটা পরবর্তীকালে ভেঙে পড়ছে। ভেঙে পড়ে এবার রাষ্ট্র যারা চালাবে তাদের তো এইরকম এত এত মত, এত পথ, এত দেবদেবীর ভাবনা, এত মানে তার কি বলে সমাজের ভাবনা, গোষ্ঠীগত ভাবনা, এত নিয়ম কানুন, এ হলে তো রাষ্ট্রটা পরিচালনা করা যায় না। তাহলে সেই সময় এই সমস্ত কিছু ভেঙে পড়েছে, ভেঙে পড়ে রাষ্ট্র কাঠামো যেটা তৈরি হয়েছিল, তারপরে সম্মানিত যে ধর্মগুলো এলো, হিন্দু ধর্ম ৩৫০০ বছর আগে, ২৫০ বছর আগে হচ্ছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ২০০০ বছর আগে, আর এ হচ্ছে ১৩০০ বছর আগে ইসলাম ধর্ম সবচেয়ে আধুনিক। তাহলে এই ফেজগুলো সেই সময় থেকে গেল। এইবার আমি শেষের দিকে যাব, যে এইখানে যে গড মার্কেটের কথা বলা হচ্ছে, এরকম একটা নিউ লিবারাল ইকোনমির ক্ষেত্রে তিনি বলছেন যে নিউ লিবারাল ইকোনমি, সেই ইকোনমির সাথে সাথে স্টেট, টেম্পল, কর্পোরেট নেক্সাস বা তার কমপ্লেক্স, এটার মধ্যে মিলিত একটা বস্তু তৈরি হয়েছে। স্টেট, রাষ্ট্র, মন্দির এবং হচ্ছে গিয়ে কর্পোরেট, এই তিনটের মিশেলে ভারতবর্ষের একটা নতুন করে বাজার তৈরি হচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে হিন্দু পুনরুত্থানবাদ ঘটছে। তাড়াতাড়ি শেষ করতে হবে, পুরো স্ট্যাটিস্টিক্স গুলোর মধ্যে যেতে পারছি না, যে সেখানে দেখা যাচ্ছে শুধু ভারতের ক্ষেত্রে না, এই যে আমরা বলি না যে এক্সট্রিম রাইটের দিকে যাচ্ছে, তাহলে নিও লিবারাল অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে এটা। হিন্দু পুনরুত্থানবাদ শুধু এখানে না, তার মানে রিলিজিয়াসিটি, তাহলে ধর্মের ধার্মিকতাটা বাড়ছে। পরিষ্কার ভাবে বলছে সেই ধার্মিকতাটা বাড়ছে কোথায়? ফিলোসফিক্যাল বা মতাদর্শের জায়গা থেকে না, বইপত্র পড়ে যে কোরআন বেশি পড়ছে, বাইবেল পড়ছে, গীতা পড়ছে বেশি, এটা না। রিচুয়ালস, নতুন নতুন রিচুয়ালস তৈরি হচ্ছে। পোশাক আশাক, বেশ, কথা, পুজো আচ্ছা, ঠাকুর, সেই ঠাকুরগুলো যার নামই ছিল না, যে নতুন নতুন ঠাকুর চলে আসছে, বা এক জায়গায় ছিল না আরেক জায়গায় শিফট করে যাচ্ছে। এটা নিয়ে তৈরি হচ্ছে একটা মার্কেট, এটা নিয়ে তৈরি হচ্ছে একটা বাজার, হিউজ বাজার, দুটো জায়গায় কনসেন্ট্রেট করছে। কোথায় পাচ্ছে? হিন্দু ধর্মের পুনরুত্থানবাদটা হচ্ছে কোথায়? মধ্যবিত্তর মধ্যে, শিক্ষিত মধ্যবিত্তর মধ্যে। 2004 সালের সার্ভে করে বলা হচ্ছে
2004 সালের একটা ইন্টারেস্টিং সার্ভে, সেটা হচ্ছে আমাদের দেশে সেই সময় ছিল 25 লক্ষ উপাসনালয়, 25 লক্ষ উপাসনালয়, হসপিটাল ছিল 15 লক্ষ, আর স্কুল ছিল 75,000। চিন্তা করুন কি সুন্দর কাজ করছে, মানে বিনানন্দা করবেন। তাহলে তো এমনিতেই লজিক্যাল কনক্লুশন কি হতে পারে, দ্য হিউজ, মানে মাথায় বসে হসপিটাল এবং শিক্ষায়তন সবকে চেপে ঘুরিয়ে দিতে পারে, মাটির তলায় চাপিয়ে দিতে পারে ওর ঘর, উপাসনালয়ের ঘর। তাহলে তার রিফ্লেকশনটা কি হবে? 7 সালের সার্ভেতে বলছে যত অর্থনৈতিকভাবে সমাজের স্ট্যাটাসে এগিয়ে উপরে আছে তার মধ্যে ধর্ম বাড়ছে, 30% এর ক্ষেত্রে বলছে। তার মানে হিন্দুর ক্ষেত্রে 30% মানে বেড়ে যাচ্ছে উপরে যারা আছে, ইসলামের ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে উপরের লোকগুলো, মধ্যবিত্তগুলো, তার মধ্যে ধর্ম রিচুয়ালস, হাতে টাকা ছাড়া লোক পাওয়া যাচ্ছে না। কি বলবো, অসহায় লাগে। কোথায় ছিল, কোথায় ছিলাম আমরা? শুধু টাকা না, ধাগা, টিপ, আরো নানা রকম ড্রেস, তাদের চলন, এবং বলছে এই গোটাটাকে কাদের দিয়ে করা হলো? ইংলিশ স্পিকিং যারা অ্যাস্ট্রোলজার্স আছে, ইংলিশ স্পিকিং পুরোহিতেরা আছে, এবং তাদের পড়ানোর জন্য ডিমড ইউনিভার্সিটি আছে। মান্ডিতে, এই যে মান্ডি ইউনিভার্সিটির মধ্যে, সেখানে মিউজিওথেরাপি বা মিউজিওলজি, সেইটার জন্য মাস্টার অফ সায়েন্স দেওয়া হবে, এবং সে যেখান থেকে পাশ করে আসবে সেটা কোনো মানে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় না, একটা ট্র্যাডিশনাল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলেই হবে, এবং তাদের শিখতে হবে ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম, মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, IKS, এইটা তাদের শিখতেই হবে। এই IKS এর নাম করে, ভারতের ট্র্যাডিশনের নাম করে IIT গুলো এখন গোচনার মধ্যে থেকে রিসার্চ করছে। গোচনা রিসার্চ করলে, গরুর গোবরে রিসার্চ করলে সেখানে আপনার এইসব টাকা আসবে, ইউজিসি, হ্যাঁ, আর নাহলে আপনি টাকা পাবেন না। তাহলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জায়গা থেকেই এই যে এই কথাগুলো, এই যে মার্কেটটাকে তৈরি করা হচ্ছে পুঁজিবাদ আক্রমণের মধ্যে, সেই আক্রমণ থেকে ও বেরোচ্ছে ফুটে। বের করতে গেলে তাকে নতুন করে আরেকটা জগৎ তৈরি করতে হচ্ছে মতাদর্শের জায়গা থেকে। সেই মতাদর্শ ফুটে বেরিয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, আমরা সেটার মধ্যে গভীরে গিয়ে হয়তো দেখছি না, হতাশ হয়ে হয়তো ছেড়ে দিয়েছি। কত আর বলবো, কি আর করবে, জাপানি করুক, ও দেখা যাবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে মহাভারতের ইন্টারনেটও জানে না, মহাভারতের ইন্টারনেট বলছে, যেখানে মেকার্সরা বলছে মহাভারত কবে তৈরি হয়েছে, যে আমাদের যে বাঁকা বগুলো তৈরি হয়েছে কবে, 400 মানে খ্রিস্টপূর্ব আর 400 খ্রিস্টাব্দ, মানে এই 800 বছর। এই 800 বছরের মধ্যে মহাকাব্যগুলো তৈরি হয়েছে। মেকার্সরা বলছেন ওই সময় ভারতবর্ষ বা সম্বন্ধে ধারণা নেই। ইন্টারনেট তো ছেড়ে দিন, পৃথিবীর চেয়ারটা না কোনো ধারণা নেই, একটা চেয়ারটা মাঝখানে সুমেরু পর্বত, চারদিকে সূর্য ঘুরে বেড়ায় আর দিন রাত্রি করে। এইটা জ্ঞান ভারতবর্ষের ক্ষেত্রে, তার আকাশে নাকি স্যাটেলাইট পাঠিয়েছে। এই যে মার্কেট, নতুন আরেকটা হিন্দু পুনরুত্থানবাদী যেরকম সংকট করেছিল, মঠ তৈরি করে ব্রাহ্মণ্য ধর্মকে আবার প্রতিষ্ঠিত করলো, বৌদ্ধকে মেরে তাড়ালো, কচুকাটা করে তাদের পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিল। লেলাটাকে যাই উপরে, পাহাড়ে উপরে, কেন গুম্ফায় এত কষ্ট করে উঠতে হয়, হাঁপিয়ে যায়। কিন্তু ভালো সুন্দর যে বিউটি, ও বিউটির জন্য গেছে নাকি ওরা, মেরে তাড়িয়েছে, কচুকাটা করে তাড়িয়েছে, ওরা বই টই বড় দিয়ে যাতে উপরে উঠেছে, যে এবার তলা থেকে আসলেই পাথর ছুঁড়ে মারতে হবে। ওই সুবিধা, স্ট্র্যাটেজিক পয়েন্ট। আর আমি দেখতে যাই বলে পায়ে একটু কষ্ট হয়, 5 তলা 7 তলা বাড়ি। তাহলে এই তো ব্যাপার, আবার এই প্রক্রিয়াটা চলছে। সুতরাং সেই জায়গা থেকে এই যে এই আমি এইটার কথা বললাম, এই ব্যাখ্যাগুলো দিয়ে শেষ করতে হবে। যদি বলেন আপনারা প্লাস্টিক সার্জারির কথা বলেছে, সেটা তো জানেন আপনারা, মধ্যে আমি গেলাম না। রিসেন্টলি বলেছেন যে আমি জৈবিকভাবে জন্ম হয়নি, মানে মায়ের পেট থেকে আমার জন্ম হয়নি, বলছেন তিনি, ছেলে বুঝে বলছেন।
হিন্দু পুনরুত্থানবাদের মধ্যে নতুন আরেকটা দুনিয়া তৈরি করো, তার বাজারও নতুন হবে। সেই জন্য সেখানে গড মার্কেট নাম দিয়েছে, মীরানন্দা এটাকে ঠিকই করেছে। তাহলে ভয়ের কারণ স্ট্যাটিস্টিক্যালি যে রিলিজিয়াসিটি বাড়ছে, যে রিলিজিয়াস ডগম্যাটিজমের জায়গায় লড়াই করতে গিয়ে বিজ্ঞান মনস্কতা বা সাইন্টিফিক টেম্পারের কথা জওয়াহরলাল নেহরু সেই সঙ্গে ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছিলেন, তার দফা রফা করে দিয়েছে। সবকিছুর দফা রফা। ডিসেকুলারাইজেশনের কথা আজকে আসছে। যে লোকটা বলেছিলেন যে সেকুলারিজম হবে, মার্কস থেকে ওয়েবার সবাই বলেছেন যে যত এগিয়ে যাবে সমাজ, যত শিক্ষিত সমাজ হবে, যত সায়েন্স টেকনোলজি এগিয়ে যাবে, ধর্মের প্রয়োজনীয়তাটা কমে যাবে। মার্কস সাহেবকে কি উত্তর দেব? এ কোন পৃথিবী? উল্টো হয়ে গেল। সারা বিশ্ব জুড়ে এটা হচ্ছে, ইউরোপের কিছু জায়গা ছাড়া প্র্যাকটিক্যালি, আর দু একটা দেশ ছাড়া সেখানে আমাদের রিলিজিয়াসিটি বা ধার্মিকতার জায়গাটা বাড়ছে। ধার্মিকতার জায়গা বাড়া রিচুয়ালস, তার মর্মবস্তুতে না। এই রিচুয়ালের জায়গাটায় কি হয় যে হিন্দুর ক্ষেত্রে ধর্ম থেকে তার রিচুয়াল বেশি। এটা রবীন্দ্রনাথের কথা। তার রিচুয়াল নিয়ে তার যত মাথা ব্যথা, ও সব কি আছে, কত হাজারটা আছে, ও সব পড়া বেদ কে পড়ে? আরে কে পড়ে বেদ? এসব বলে ওরা পড়ে নাকি বেদ? কটা সাধু বেদ পড়ে? আমাদের পড়তে হয়েছে বেদ এইসব করতে গিয়ে। বেদ উপনিষদ এসব পড়েছে, সাংখ্যযোগ ন্যায় এসব সরদর্শন পড়েছে? ও কিছুই পড়ে না। আচ্ছা মানে মনু লিখে দিয়েছে, সেটা মানতে হবে। মেয়েদের মনোমানব বলেছে, আরো নানা রকম, সে আর নেই, এগুলো জানে না। তাহলে মনু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, যে ওই নিয়ম কানুনগুলোর কথা বলে, যেখান থেকে এই আচার আচরণ ইত্যাদি এসবগুলো আমাদের এসছে। আর মুসলমানের মধ্যে তার কোরআনটা পড়ে মুসলিম, সে ওইটাকে নিয়ে পড়ে আছে। এই দুটোর মধ্যে এই কারণে এটা হয় না। ডারউইনকে বাদ দিয়েছে, ডারউইনকে বাদ দেবে না কেন? ডারউইন অসুবিধে কি? ডারউইনের উপর এত রাগ কেন? রাগ এইটা যে ডারউইন ঈশ্বরকে বিদায় দিয়েছে। ভাই, দাদা, কাকা, যেটা আপনি যাই হন, আপনি মানুষের জন্মের ব্যাপারে আপনার হাত নেই, পরিষ্কার করে দিয়েছে। এইটাতে চলে। ঈশ্বরের হাত যদি জন্মের প্রতি না থাকে, ওই ঈশ্বরকে তো মানে না। এই জায়গাটাই আমরা ছিলাম। ওই জায়গা থেকে মার্কস আর ওয়েবার হিসেব করছিলেন যে ধর্ম আস্তে আস্তে খসে যাবে, খসলো না। তাহলে বলে ডারউইন তার গেল যে বিবর্তনের এটা আছে। আবার আরেকজন বললেন, আরেকজন মন্ত্রী বলে, কেউ দেখেছে বানর থেকে মানুষ হয়েছে? বুঝো তার লজিক, বুঝো লজিক্যাল। তাহলে এই যে ফ্রেমটা তাকে এত বেগে চলে কোথায় নিয়ে গেছে? বানর থেকে মানুষ নাকি দেখা যায়। একটা বানর এখানে ছিল, চাপাডালির মোড়ে যেতে যেতে খানিকটা মানুষ হয়ে গেল। আবার এখানে আমি যেখানে থাকি বাড়িতে বাসে উঠলো, তারপরে নেমে জায়গায় লেফট খসে গিয়ে মানুষ হয়ে বাড়িতে ঢুকলো। এরকম হয়? বা 5 বছর 10 বছরে হয়? 30 লক্ষ বছর আগে আলাদা হয়ে গেছে আমার থেকে। আর বানর থেকে মানুষ হয়নি। বানর থেকে মানুষ হয়নি, এটা এপম্যানের মধ্যে অনেক শিম্পাঞ্জি, ওরাংওটাং, গিবন এর থেকে হয়েছে। শিম্পাঞ্জিগুলো মানুষ হতো। ওই কিসের সময় যখন বরফ পড়লো, উত্তরের দিকে চলে গেল, ও গাছ থেকে নামলো না। আর যারা হোমোস্যাপিয়েন্স হবে, এই লড়াইটা করবে, মাটিতে নামলো না, নেমে কাটি দিয়ে মুচিয়ে ওর সেখান থেকে শিকড়, পোকামাকড় যা পেরেছে খেয়েছে। এই লড়াই করে সে বেঁচে ছিল বলে এই আমি দাঁড়িয়ে বক্তৃতা করছি, আর আমার ছেলে বা নাতিকে নিয়ে ওই চিড়িয়াখানায় গিয়ে ওই শিম্পাঞ্জিকে দেখাচ্ছে। ও বেটাকে বক্তৃতা করার কথা ছিল। এই হচ্ছে কেস। বানরের সাথে সম্পর্ক নেই, বানরের তো ডেরা ধরে গেছে, ও বেটা যায়নি, ও বিবর্তনই হয়নি। বলে এইসব কথা আশ্চর্য। তো শিক্ষিত লোকের মুখে শুনেছি, কেউ মানুষ থেকে বানর দেখেছে? বুঝুন এটা লজিক, এসব চলছে না। তাহলে ডারউইনের জায়গাটা ওইটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইন। এরকম চোখ, বাপ রে বাপ, ওরকম একটা হাত, ওরকম একটা লাম, এমনি করতে পারে কোনো একটা ডিজাইন ছাড়া, একটা যন্ত্রী ছাড়া। এই যন্ত্র হয়? যন্ত্র তো এগুলো, যন্ত্রী তো একজন আছে। দাদা, কাকু, যেটা বলেছেন, ভাই আপনি নেই, বলে যন্ত্রীও নেই, তাহলে ইন্টেলিজেন্ট ডিজাইন বলে কিছু নেই। এই জন্য
সেই জন্য তাকে বাদ দিতে হবে, পিরিয়ডিক টেবিলকে বাদ দিতে হবে, যে ওইটার থেকে লজিক আসে, মেটালিক, নন মেটালিক, গ্যাসিয়াস, নন গ্যাসিয়াস, তাদের যে ধর্মগুলো আছে আমাদের এই যে এলিমেন্টগুলো বা মৌলিক পদার্থগুলো, সেইটা সেই সেন্সটা ওখান থেকে আসে। ওরা কোনো ধাঁচাটাই আর রাখতে চায়। মোটামুটিভাবে হ্যাঁ, মোটামুটিভাবে আমি এই বলে এই করলাম, কিছুটা চটকে যেতে হলো, আমি জানি না সন্তোলন রাখতে পারলাম কি না। দাঁড়ান দেখি, একটা থাকলে যা বলে গেছি তো বলতে হবে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক। কিন্তু যে চ্যালেঞ্জের জায়গাতে আমরা আছি, যে আমি রেনেসাঁর জায়গা থেকে শুরু করেছি, এনলাইটমেন্ট বা যে যুক্তিবাদ, যে জায়গা থেকে আমরা সেই সময়কার অবজেক্টিভ কন্ডিশন ছিল আর সাবজেক্টিভ প্রিপারেশন চেতনার জায়গা থেকে যা ছিল, সেই জায়গাটা আমাদের নিয়ে ফেলে দিয়েছে। সেইখান থেকে আমাদের উদ্ভূত যে আমাদের যে সেকুলারিজম, এ প্র্যাকটিক্যালি আমাদের শুধু একটা খোলস রয়ে গেছে। সংবিধানের মধ্যে কিছু নাম আছে, এটা প্র্যাকটিক্যালি আর নেই। এরকম এইসব টাকা দেওয়া যায় নাকি, কি বলে, ধর্মের নাম করে এইসব আরতি ফারতি করা যায় না। 27 নম্বর ধারায় যে সংবিধানে আছে, আমার ট্যাক্সের টাকায় কোনো ধর্মকে তুমি প্রমোট করতে পারো না। আর ধর্ম মানুষের অধিকার 25 নম্বর থেকে আছে, 25-এর একে আছে, ধর্ম মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার না। ধর্মের অধিকার শর্ত সাপেক্ষে, সেখানে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, মানুষের কল্যাণ ইত্যাদি ব্যাপার আছে। সেই জায়গাতে রাষ্ট্র ঢুকে পড়বে, সেই জায়গায় ধর্ম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার জায়গাটায় ঢুকে পড়বে। এই শর্তেই কিন্তু মানুষকে ধর্মাচরণের অধিকার দেওয়া হচ্ছে, শর্ত সাপেক্ষে, এমনি এমনি না। কিন্তু এইসব কথাগুলো আর মিনিংলেস হয়ে যাচ্ছে, আর বলতে পারবো কিনা জানি না, কতদিন আর বলা যাবে। সেই জায়গাটার মধ্যে আমরা আছি যে হিন্দু পুনরুত্থানবাদ, যার কোনো অর্থ নেই, যে কোনো জাতি না, তাকে জাতি বলে, ন্যাশনালিটি বলে, সেই হিন্দু জাতীয়তাবাদ, হিন্দু ডেমোক্রেসি, যাই হবে সব হিন্দু লাগিয়ে দিচ্ছে। এবং তার মধ্যে থেকে ক্রনিক ক্যাপিটালিজম, লুটেরা পুঁজি, ধান্দার পুঁজি, সেটা একটা ফ্যাসিস্ট ইকোনমি, যেটা প্রভাত পট্টনায়ক বলছেন, ইকোনমিটা ফ্যাসিস্ট। এই এত সব কাণ্ড করছে ইকোনমিটাকে ফ্যাসিস্ট করার জন্য, এত সব কাণ্ড করছে যে বিশ্বাসের জায়গাটাকে ঘেটে দিয়ে, যে সত্যিই তো ঐতিহ্য আমার ছিল, মহাভারতের সময় ইন্টারনেট ছিল, তখন প্লাস্টিক সার্জারি হয়, আমার দেশের কাণ্ডারি জৈবিকভাবে জন্মগ্রহণ করে না, বারে বারে এই ইনফরমেশনটা আনতে আনতে, আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, মিডিয়ার এইসব কাজ, লেখালেখি, নানান রকমের, তাতে মানুষের কাছে যদি ঘেটে যায়, অসহায়তার জায়গা থেকে সে সারেন্ডার করে। সেই সারেন্ডার করার জায়গা থেকে দিল্লিতে যে ফ্যাসিস্ট ইকোনমিক কায়েম হয়ে গেছে, আজকে 20 বছর আগে বলে লোকে বলতো রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়ে দেবো, এ দিল্লি চলতে দেবো না, কিন্তু চলছে। কি করে চলছে? তার জন্য এইটাকে নামানো হয়েছে। সেই পুনরুত্থানবাদীর জায়গা, আবার সেই শঙ্করাচার্যের জায়গায় গিয়ে আমরা ফিরে যাচ্ছি, সেদিকে স্টেপ রাখছি। আর আমরা সেই রেনেসাঁ, এনলাইটমেন্ট, সেই 14 শতক, এটা হচ্ছে 21, মানে কত বছর হলো, 700 বছর আগেকার সেই জায়গাতেই আমাদের প্রকৃত করছে এখনকার এই সময়। এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ জীবনের। সমস্তটা নিয়ে সবাই মিলে, মস্তিষ্ক, হাত পা সব নিয়ে সবাইকে যুক্ত করে যদি এই কাজ না করতে পারি, তাহলে ইতিহাসের চাকা কিছুদিনের জন্য তো পিছনে ফিরবেই, তার সমস্ত স্পষ্ট। তবু বিশ্বাস যে এর থেকে আমরা পরিত্রাণ পাবো, তার জন্যই তো এইসব আলোচনা। ধন্যবাদ।